আসসালামু আলাইকুম। আজকে মার্কেট নিয়ে আলোচনা করব। তো তার আগে আমার এক বন্ধুর সাথে আমার কিছু কথোপকথন আপনাদের শেয়ার করি। আমার এক বন্ধুকে আমি ইসলামী ব্যাংক, উনি নিজেই কিনেছিলেন, আমার কাছ থেকে পরামর্শ করে নিয়েই কিনেছিলেন। তো আমি উনাকে উনি এই জায়গাতে ইসলামী ব্যাংক কিনেছিলেন। ঠিক আছে, আমরাও কিন্তু কিনেছিলাম এই জায়গাতে, আমাদের ভিডিও আছে। তো আমি উনাকে পঁই করে বলে দিয়েছি যে আপনি আজকে চোখ বন্ধ করে ইসলামী ব্যাংক সেল করে দিবেন। এই যা পান উপরের দিকে, মার্কেট যখন উপরের দিকে উঠবে 54-55 টাকা যেরকম রেটে পান আপনি বিক্রি করে দিবেন। প্রায় 25% প্রফিট হয়েছে, আমরা প্রফিট লক করব। ঠিক আছে। উনি ঠিক ২টার সময় আমাকে ফোন, উনার কাছে প্রগতি লাইভও ছিল। সাধারণত আমি লাইভ কিনি না, কিন্তু কেউ যদি বিক্রি করতে চায় তাহলে পরে আমি তাকে পরামর্শ দিই এবং উনাকে বলি যে আপনি এই ধরনের শেয়ার আর কিনেন না। তো উনার কাছে প্রগতি লাইভও ছিল আর ইসলামী ব্যাংকও ছিল। আমি উনাকে খুব করে বলে দিয়েছি যে আপনি অবশ্যই আগামীকালকে গিয়ে এই শেয়ার ২টা সেল করবেন এবং আমাদের যে একাডেমি মেম্বার গ্রুপ আছে সেই গ্রুপটাতে আমাদের এই শেয়ারটা কেনা ছিল। আমরা এইটাতে একটা চমৎকার একটা বাইং একটা সেটআপ ছিল আমাদের। আমরা যারা ক্লাস করি বা ট্রেনিং করি তারা জানেন এইটা, এই সেটআপটা কি সেটআপ। তো এই সেটআপের ফলে আমরা এই জায়গাতে শেয়ারটা কিনেছি। ছোট্ট একটা স্টপ লস ছিল। তো আমি যাই হোক, আমাদের গ্রুপে তো বলাই ছিল আগে যে আমরা সকালবেলাতে শেয়ার সেল করে দিব। আর ওনাকে আমি পার্সোনালি আমার সাথে যেহেতু বন্ধু মানুষ, ওনাকে আমি খুব করে বলে দিয়েছিলাম যে খবরদার যেন শেয়ার হোল্ড না করেন, শেয়ার ছেড়ে দেন। আমাকে উনি ২টার সময় ফোন দিয়ে বলছেন যে আমি আরও কিনেছি এই ২টা এই শেয়ার। আমি বললাম, আপনি ইসলামী ব্যাংক কিনেছেন? সুবহানাল্লাহ। তাহলে কোথায় বিক্রি করবেন শেয়ারটা? আমাদের এই শেয়ারটা যে আমরা কিনলাম এই জায়গাতে, আমাদের এইখানে যে প্রচুর ভলিউম আছে, এই ভলিউমগুলো আর আজকের যে ভলিউম বা গত ৩-৪ দিনের যে ভলিউম, সেই ভলিউমের তুলনায় এই ভলিউম অনেক বেশি। আপনি কিভাবে আশা করলেন যে এই শেয়ারটা অনেক উপরের দিকে উঠবে? তো উনি বললেন যে, "না, না, আমি কিনেছি। আমার কাছে মনে হয়েছে খুব ভালো হবে।" তো ঠিক আছে। আম আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত প্রবাবিলিটি বিচার করি, সম্ভাব্যতা বিচার করি, করে শেয়ার কিনি। দেখেন, এইটা প্রায় ১০ তলা সমান উঁচু একটা জায়গা। ১০ তলা সমান উঁচু একটা জায়গা। আমাদের এখানে স্টপ লসটা কোথায় হবে বলেন? আমাদের এই শেয়ারটাতে আমরা যে এখানে শেয়ার কিনলাম, আমাদের এই জায়গাতে স্টপ লস কোথায় হবে? একদম ১০ তলা থেকে নিচে পড়ার মতো হবে না। আমাদের এখানে কিন্তু স্টপ লস ছিল এই সেটআপে। কিন্তু এইখানে যে আমি শেয়ারটা কিনবো, ধরেন এই শেয়ারটা উঠে গেল। বাজারে একটা গুজব আছে যে ইসলামী ব্যাংকের দাম ব্র্যাক ব্যাংকের উপরে উঠবে। ইসলামী ব্যাংকের দাম ব্র্যাক ব্যাংকের উপরে উঠুক। ব্র্যাকের মধ্যে ৳৭২ ৳৭৫ চলে। ইসলামী ব্যাংকের দাম ৳১০০ প্লাস হোক। আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু প্রাইস কি খাড়া এভাবে বাড়ে? প্রাইস কি খাড়া এভাবে বাড়ে? ও উপরের দিকে যাবে, নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে, নিচের দিকে নামবে। এটাই তো হেলদি একটা মার্কেট স্ট্রাকচার, মার্কেটের যে কাঠামো, মার্কেটের যে সেন্স, এখানে কিছু মানুষ প্রফিট টেকিং করবে, কিছু মানুষ ঢুকতে পারেনি, সে ঢোকার অপেক্ষাতে আছে, তারা মার্কেটে এই শেয়ারটাতে ঢুকবে। যারা স্মার্ট মানি এখানে আছে তারা এতই বোকা যে তারা এখানে শেয়ার কিনবে, এই জায়গাতে শেয়ার কিনবে আর একদম নিয়ে যায় ১২০ টাকায় বিক্রি করবে। তা কি তারা করবে? কখনো করবে না। শেয়ারটা উঠছে আপনার ৩৬ টাকা থেকে, উঠে গিয়েছে শেয়ারটা ৫৬ টাকা। অনেকখানি শেয়ার এবং অনেক ভারী শেয়ার। এই শেয়ারটাতে অনেক লিকুইডিটি আছে। সুতরাং এই শেয়ার নিয়ে স্মার্ট মানি কখনোই ব্র্যাক ব্যাংকের উপরে উঠবে না লাফ দিয়ে। উঠবে, ব্র্যাক ব্যাংকের উপরে উঠবে কেন? এই শেয়ারটা যদি ভালো একটা শেয়ার, এই শেয়ারটা ৳১০০ উপরে থাকার সম্ভাবনা আছে। যদি মার্কেট ভালো থাকে, মার্কেট যদি ৭,০০০ পয়েন্টে যায়, তাহলে পরে এই শেয়ারটা নিশ্চয়ই ৫৬ টাকায় থাকবে না। এই শেয়ারটাও ৳১০০ যাবে। আমরা শেয়ারটা কিনেছি ৪৪ টাকায়, আমরা ডেলিভারি দিয়েছি ৫৪ টাকায়। কত টাকা? আমাদের প্রায় অনেকখানি, আমাদের প্রায় 25% এর মতো প্রফিট হয়েছে এই শেয়ারটার। নামুক, ঘুরে এসে আবার এই জায়গাতে আমরা দেখে শুনে আবার বাই দিব। কিন্তু আমরা এই জায়গাতে শেয়ার বাই দিব না। এটা হচ্ছে স্মার্ট মানিদের একটা কৌশল, সেলিং ইনটু বাইং। এটা স্মার্ট মানির একটা চিরাচরিত প্রাচীন একটা কৌশল শেয়ার ধরায় দেওয়ার জন্য। তারা যদি এই জায়গাতে, আমি আপনাদেরকে দেখাই, যদি স্মার্ট মানি এই জায়গাতে ঢুস করে সব শেয়ার ছাড়তে চায়, তাহলে তো সার্কিট লেগে ডাউন হয়ে যাবে। সাধারণ পাবলিকের কাছেও তো এই শেয়ার অনেক আছে। তারাও শেয়ার ছাড়া শুরু করে দেবে, দিয়ে শেয়ারটা সার্কিট লেগে যাবে নিচের দিকে। সার্কিট লাগার পরে কি হবে? সাধারণ পাবলিকও শেয়ার ছাড়তে পারবে না। স্মার্ট মানির কাছে অনেক শেয়ার আছে, তারাও ছাড়তে পারবে না। তারা এই জায়গাতে সেলিং ইনটু বাইং করে। তারা শেয়ার কিনে ১০টা, বিক্রি করে ২০টা। এটাকে বলা হয় সেলিং ইনটু বাইং। আমাদের এখানে একটা স্পিনিং টপ তৈরি হয়েছে। হ্যাঁ, আগামীকালকে এই শেয়ারটা বাড়তেই পারে উপরের দিকে, বাড়বে না। মানে আমি এই গ্যারান্টি তো দিতেই পারবো না। বাড়তেই পারে শেয়ার।
এইখানে ইসলামী ব্যাংকের দাম বেড়ে এখান থেকে 72 টাকা 73 টাকা 75 টাকা চলে যেতেই পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই জায়গাতে রেজিস্ট্যান্সের মুখে পড়বে। এটা কেন রেজিস্ট্যান্সের মুখে পড়বে? এই জায়গাতে আমাদের এইখানে ভলিউম আছে এবং আমাদের এইখানে স্ট্রাকচার, আমাদের কাঠামো আছে এই জায়গাতে। এতই সহজ পার করা। একই ঘটনা কি আনোয়ার গালভানিজিংয়ে হলো না? একই ঘটনা তো আনোয়ার গালভানিজিংয়েও হলো, ঠিক এরকম জায়গায় আমার দাগানোই আছে এই জায়গাতে, যে এই প্রাইস উঠে গেল অনেক উপরে। প্রচুর বাজারে নিউজ ছিল যে এই শেয়ারটা আরও উপরে যাবে, 600 টাকা থেকে পড়ছে, এই শেয়ারটা 300 টাকা যাবে। অথচ এই জায়গাতে স্মার্ট মানি চমৎকার করে সেলিং ইন্টু বাইং করলো, করে আমাদের হাতে শেয়ার ছেড়ে দিল। এবং আমাদের ফলাফলটা কি দেখেন, শেয়ারটা নিয়ে আমরা এখন মহা বিপদে আছি। শেয়ারটা এই জায়গাতে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে কতটুকু জায়গা নামান, 62 টাকাতে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটা। একই না, আমি বলছি না ইসলামী ব্যাংক এরকম হবে, কিন্তু ইসলামী ব্যাংক যদি উপরের দিকে উঠেও, তা এই টানেই উঠবে এই সম্ভাবনা খুব কম। সম্ভাবনা নাই এ কথা বলা যাবে না, কিন্তু সম্ভাবনা কম। সুতরাং আমি এই জায়গাতে শেয়ার কিনবো না। আমি ক্যালকুলেশন করে শেয়ার কিনবো। আমি ঝুঁকি নিব, কিন্তু ঝুঁকিটা হবে ক্যালকুলেটিভ ঝুঁকি। আমি 10 তলা থেকে লাভ দিব, কিন্তু লাভ দেওয়ার আগে আমাকে দেখতে হবে নিচে, নিচে আমার জন্য কি আছে। আমার কি ওখানে কোনো এয়ার কুশন আছে, না নিচে কোনো পানি আছে, না আমি একদম খাড়া কংক্রিটের উপরে লাভ দিচ্ছি। যাতে আমি আনোয়ার কিনে ওই জায়গাতে যারা কিনেছেন তারা কেমন কংক্রিটের উপরে লাভ দিয়েছেন, তারা কতদিন ওখানে আটকে থাকবেন আল্লাহ মালুম। ঠিক একই ঘটনা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমি রিপিটেড হতে দিব না। এই জায়গাতে আমরা শেয়ার কিনবো না। একই ঘটনা প্রগতি লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রগতি লাইফ প্রগতি লাইফ প্রগতি লাইফের ক্ষেত্রে প্রযোজ্য। প্রগতি লাইফ আমাদের এখানে দেখেন কতখানি ভলিউম নিয়ে, এতখানি ভলিউম নিয়ে শেয়ারটা উপরের দিকে উঠেছে। উঠার পরে সে পড়ে গিয়েছে নিচের দিকে, নিজে যাই এখানে অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন হয়ে শেয়ারটা উঠেছে এবং আমাদের সমস্ত ভলিউমগুলো এখানেই আছে। ও এখানে বাধাগ্রস্ত হয়েছে, প্রথম দিন পারে নাই সেলিং ইন্টু বাইং। এখানেও ঘটনা তাই ঘটেছে। দেখেন সেম ঘটনা এখানেও, সেলিং ইন্টু বাইং। খুব সতর্ক থাকতে হবে এই সমস্ত জায়গাতে। সেলিং ইন্টু বাইং, তারা স্মার্ট মানি কিন্তু সেলিং ইন্টু বাইং শুরু করছে এখান থেকে। তারা এইটুকু টেনে নিয়ে গিয়েছে উপরের দিকে বাজারে গুজব দিয়ে। আমরা সাধারণ পাবলিক ভাবছি তাই তো শেয়ারটা তো উঠছে। এখানে একটা সুন্দর পিনবার তৈরি করেছিল, করার পরে শুটিং স্টার তৈরি করেছিল, করার পরে শেয়ারটা আবার উঠে যাচ্ছে, এখন উঠেই যাচ্ছে। ও আরও উঠে যাবে, এই শেয়ারটা 300 টাকা 500 টাকা 1000 টাকা যাবে, এরকম নিউজ বাজারে আছে। এবং ওরা শেয়ারটা বিক্রি করছে 200টা আর কিনছে 20টা। আর বাজারের যাদের যাদের কাছে শেয়ারগুলো আছে আগে থেকে, তাদেরকে ধরায় রাখছে শেয়ারটা এই গুজবটা দিয়ে যে তোমরা বিক্রি করো না, এই শেয়ারটা 500 টাকায় যাবে। সুতরাং যাদের কাছে আছে তারা বিক্রি করছে না। আবার বাজারে নতুন গুজব ছড়াচ্ছে যে তোমরা শেয়ারটা কিনো 500 টাকায় যাবে, নতুন কিছু লোক এই শেয়ারটা কিনছে। আর এই যে যারা কিনছে এবং যারা বিক্রি করছে না, এই যে এতগুলো ভলিউম হলো, এই ভলিউমটা তাহলে কি হলো? এই ভলিউমটা বেশিরভাগ স্মার্ট মানির ভলিউম। স্মার্ট মানিও শেয়ারটা কিন্তু তলে তলে কিনছে, সেলিং ইন্টু বাইং। এই যে ক্যান্ডেলের সাথে ভলিউমের যে একটা যোগসূত্র, আমাদেরকে এটা জানতে হবে। একটা গল্প, এত বড় একটা ক্যান্ডেলে এরকম ভলিউম হলো, কিন্তু আমরা যদি গল্পটা ধরতে না পারি তাহলে পরে আমরা ভুল করব। আমরা ওই স্মার্ট মানির গল্পের ফাঁদে পা দিব, দিয়ে আমরা এখানে আমাদের কাছে স্মার্ট মানি শেয়ার ছেড়ে দিবে। দেওয়ার পরে স্মার্ট মানি শেয়ারটাকে নিচের দিকে নামাবে, আর আমরা কষ্ট পাবো। আমাদের টাকাগুলো ফর ডু নাথিং একটা জায়গাতে আটকা পড়ে থাকবে। আর স্মার্ট মানি আমাদের কাঁধের উপরে শেয়ারগুলো দিয়ে, এখানে কি তাই করলো না? স্মার্ট মানি আমাদের কাঁধের উপরে শেয়ার নামায় দিয়ে ও নিচের দিকে নেমে গেল। যারা এই সমস্ত জায়গাতে শেয়ার কিনেছিলেন তারা কি এই জায়গাতে এখন আসেন শেয়ারটা নিয়ে? তারা অনেক আগেই অনেকেই শেয়ার বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা শেয়ার বিক্রি করবেই না। 500 টাকা শেয়ার 5 টাকা নামলেও তারা শেয়ার বিক্রি করবে না, এরকম তো কিছু মানুষ আছে। তারা এই জায়গাতেও কিন্তু শেয়ারটা বিক্রি করতে পারবে না। কিন্তু অনেকেই যারা ট্রেডিং করেন বা যারা অল্প সময়ের জন্য শেয়ার কিনেন, তারা এই শেয়ারগুলো এখানে কেনার পরে, এখানে নেমে যাওয়ার পরে এখানে আবার তারা নাই। কিন্তু আমার সাথে কথা হয় অনেকেই দেখা যায় যে শেয়ারটা কিনেছিলেন এই জায়গাতে, শেয়ারটা ছেড়ে দিয়েছেন মাঝপথে। আমরা এই বিষয়গুলো সর্বদা খেয়াল রাখবো যে আমরা যেন স্মার্ট মানির ফাঁদে না পড়ি। তার মানে স্মার্ট মানির কাছ থেকে টাকা বের করে নিয়ে আসা খুব সহজ কিছু না। তারা সর্বক্ষণ ফাঁদ পাতে, ফাঁদ পেতে রাখে এবং আমাদেরকে সেই ফাঁদে পা দেওয়ার জন্য তারা আহ্বান করে। তাদের কিছু এজেন্ট আছে, তাদের কিছু পদ্ধতি আছে গুজব ছড়ানোর জন্য। গুজব ছড়া এই শেয়ারগুলো তারা আমাদের কাছে ধরায় দেয়। আমরা এই ধরনের বোকামি করব না।
ওকে। মোটামুটি এই। আর এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলি। মার্কেটে এখন একটা মূর্তিমান মানে বিপদ তৈরি হয়েছে যে নিয়ন্ত্রক সংস্থার সেই নিয়ম যে কেউ যদি ডিভিডেন্ড না দেয় সময় মতো তাহলে তাকে জেড ক্যাটাগরিতে নামায় দেওয়া হবে। এইটা আসলে একটা অন্যায় নিয়ম। কোম্পানি দিবে না ডিভিডেন্ড। তো ঠিক আছে, কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয় তাহলে কোম্পানিকে জরিমানা করা উচিত, কোম্পানির উপরে ট্যাক্স বাড়ানো উচিত, কোম্পানিকে এমন কিছু শাস্তি দেওয়া উচিত যাতে কোম্পানি ভয় পায়, ডিভিডেন্ড ডিসবার্স যাতে তারা করে, এই বিষয়গুলো নিয়ে কোম্পানির সাথে নিয়ন্ত্রক সংস্থা আলোচনা করতে পারে, বসতে পারে যে না, ডিভিডেন্ড দিবে না তো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে পারে। কোম্পানিকে জেড ক্যাটাগরিতে যদি পাঠায় দেওয়া হয় তাহলে মালিকের কি ক্ষতি? এইটা যেমন ধরেন অনেকগুলো শেয়ার আছে যে শেয়ারগুলো ডিভিডেন্ড ডিসবার্স করে না, অথচ টেকনিক্যালি খুব চমৎকার লুক্রেটিভ পজিশনে আছে। বিডি থাই ফুড, তারপরে একমি পেস্টিসাইড, সিমটেক্স, এ ধরনের অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যায় যারা এখনো ডিভিডেন্ড ডিসবার্স করেনি, অথচ শেয়ারগুলো কিনতে তো এখন হাত কাঁপে। টেকনিক্যালি শেয়ারগুলো খুবই সাউন্ড। আমি টেকনিক্যাল দেখে শেয়ারটা কিনলাম, কিন্তু শেয়ারটা হঠাৎ করে পরের দিন সকালবেলাতে বা বিকালবেলাতে খবর আসলো যে শেয়ারটা চলে গেল জেড ক্যাটাগরিতে। ইনস্ট্যান্ট শেয়ারের দাম 10% নাই। এই ঝুঁকি এ নিয়ে পৃথিবীতে কে ব্যবসা করে কোন দেশে আল্লাহ মালুম। নিয়ন্ত্রক সংস্থাকে আমরা গালি দিই, রুবায়ত সাহেবকে আমরা গালি দিয়েছি, খায়রুল সাহেবকে আমরা গালি দিয়েছি, কিন্তু এই সিটে যে বসেন তিনি যেন তাদের মতনই হয়ে যান। এইটা খুবই দুঃখজনক একটা বিষয়। ওকে, যাই হোক, আমি ইসলামী ব্যাংক এবং প্রগতি লাইফ নিয়ে আমার বক্তব্য শেষ করি। আমি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। সম্ভাবনাময় শেয়ার বিডি থাইফুড। বিডি থাই ফুড নিয়ে অনেক আগে থেকে আলোচনা করে আসছিলাম আমি। আমার ধারাবাহিক ভিডিওগুলোতে যারা দেখেন, বিডি থাই ফুড নিয়ে আমি প্রায় ২-৩ দিন ধরে কথা বলছি বিডি থাই ফুড ভালো হবে। ইনফ্যাক্ট বিডি থাই ফুড এখানে যখন আসছে তখনই আমি আমার পোস্ট দিয়ে দিয়েছিলাম যে শেয়ারটা ভালো হবে। আমার ফেসবুক পেজটা একটু স্ক্রল করে দেখতে পাবেন, বিডি থাই ফুডের কথা বলা আছে এই জায়গাতে, এবং অনেককে আমি কিনতেও বলেছিলাম এই শেয়ারটা যে আপনারা কিনেন, স্টপ লস হবে ঠিক 12 টাকা 30 পয়সার নিচে। শেয়ারটা উঠে কিছু পেন দিয়েছে, দেওয়ার পরে শেয়ারটা উপরের দিকে উঠেছে, স্ট্রং একটা ট্রেন্ড বার তৈরি করেছে, ভালো একটা ভলিউম হয়েছে। আগামী দিন যদি শেয়ারটা যে কোনো কারেকশন দেয় শেয়ারটা নিতে ভুলবেন না। স্টপ লস হবে 12 টাকা 70 পয়সা। এই শেয়ারটা প্রাথমিক গন্তব্য 18 টাকা, 18 টাকা পার করলে শেয়ারটা বাঁধন মুক্ত হবে। কেমন? এখন দেখা যাক ও সুযোগ দেয় কিনা কেনার। সম্ভবত ও আর একটা পজিটিভ মুভ দিয়ে আর দেওয়ার পরে সে কারেকশানে আসবে। একটা সম্ভাবনাময় শেয়ার এবং প্রফিট হওয়ার মতো একটা শেয়ার এটা। তারপরে বিডি থাইপের সিমটেক্স। সিমটেক্সের নিচে একটা শক্ত সাপোর্ট এরিয়া আছে। এই সাপোর্ট, একটা শক্ত সাপোর্ট এরিয়া আছে সিমটেক্সের নিচে। এই সাপোর্ট এরিয়া থেকে আমি 12 টাকা 20 টাকা 80 পয়সা শেয়ারটা কেনার কথা বলেছিলাম। এটাও নিয়েও আমার ফেসবুকে পোস্ট দেওয়া ছিল যে 20 টাকা 80 পয়সা থেকে শেয়ারটা ঘুরবে। একটু কিছুটা পেন দিয়েছে শেয়ারটা, তারপরে এটা কিন্তু একটা গ্যাপ আপ ওপেন। আপনারা যারা বোঝেন টেকনিক্যাল, এটা কিন্তু গ্যাপ আপ ওপেন। এখন এই গ্যাপ আপ ওপেন দিয়ে এই ক্যান্ডেলটা তৈরি করার পরে এই ক্যান্ডেলটা যদি এই যে এই বুলিশ ক্যান্ডেলটার উপরে গ্যাপ হয়েছিল, এই বুলিশ ক্যান্ডেলে যদি নিচে না নামে এই সিমটেক্সের দাম, তাহলে সিমটেক্স আগামী দিন আমরা অনেক উপরে দেখতে পাবো ইনশাআল্লাহ। যদি নিচে নেমে যায় তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, এখানে আমাদের ওপেন হয়েছে এবং এই শেয়ারটা যদি আগামী দ্বিতীয় বা তৃতীয় ক্যান্ডেল দিয়ে এই বুলিশ ক্যান্ডেলের নিচে নেমে যায় তাহলে 3টা ক্যান্ডেল মিলে একটা ইনগালফ ক্যান্ডেল তৈরি হবে, 4টা ক্যান্ডেল মিলে। এটা ডেফিনিটলি একটা খারাপ ঘটনা হবে। সুতরাং এই যে ক্যান্ডেলটা আমাদের এখানে এই ট্রেন্ড বারটাকে আমরা মূল ধরে বাই করবো। সুতরাং কত কমে কমে কেনা যায়, আমার হিসাবে শেয়ারটাকে আগামী দিন 22 টাকাতে কেনা যায়। 22 টাকা রেটে কিনতে হবে। স্টপ লস একদমই কম 21 টাকা। যদি আপনারা আর একটু কনজারভেটিভ হন তাহলে পরে এই ক্যান্ডেলের গোড়ার নিচে স্টপ লস সেট করে বসে থাকতে পারেন 20 টাকা। 20 টাকায় স্টপ লস, কিনবেন 22 টাকা। এই হচ্ছে 10%-এর একটা ঝুঁকি দিয়ে আপনারা প্রফিট করবেন 27 টাকা, এরকম জায়গাতে শেয়ারটা সেল হয়। কেমন? এটা একটা সম্ভাবনাময় শেয়ার, রানিং শেয়ার, আপনাকে খুব দ্রুত একটা ফলাফল দিবে এই শেয়ারটা, দেরি করাবে না। গ্যাপ আপ ওপেন এবং শেয়ার নিচের দিকে আসছে এবং এই জায়গাতে 22 টাকাতে দিয়ে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব। স্টপ লস হবে, আমি একটু কনজারভেটিভই হই, 20 টাকা আমাদের স্টপ লস। এই 2 টাকা স্টপ লস নিতে হবে, আমাদের প্রফিট হবে 27 টাকা। তার মানে কত? 22 টাকাতে আমরা কিনবো 5 টাকা।
2 টাকা ঝুঁকি নিয়ে 5 টাকা প্রফিট, 1:2.5 আমাদের, মানে 1 টাকার এগেনস্টে আমরা 2.5 টাকা লাভ করবো। ভালো একটা সেট আপ, আপনারা দেখতে পারেন এই শেয়ারটা। আইবিপি এবং ইটিএল এই দুইটা শেয়ার তৈরি হচ্ছে। আইবিপি এবং ইটিএল, এটাকে আমি সরাই দিই, আইবিপি এবং ইটিএল এই দুটা শেয়ার তৈরি হচ্ছে। আপনারা যারা আইবিপি ধরে আছেন তারা এটাকে ধরে রাখেন এই শেয়ারটা, দেখা যাক কি হয়। এইখানে আমাদের আছে হচ্ছে ঝামেলা একটা, এইখানে আছে আমাদের একটা বিপদ। কত সেটা, 13 টাকা লেভেলের কাছাকাছি। 13 টাকা যদি এটা পার করতে পারি তাহলে একই সাথে আমাদের এখানে, আমাদের কিন্তু এখানে প্রচুর ভলিউম আছে। এই জায়গাতে দেখায় আপনাদেরকে, এখানে প্রচুর ভলিউম আছে। এই ভলিউমটা যদি সে নিতে পারে এবং একই সাথে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে, এই দুইটাকে যদি সে নিতে পারে তাহলে পরে এই শেয়ারটা বাঁধনমুক্ত হয় এবং এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার অনেক জায়গা আছে। প্রথম ধাক্কায় 15 টাকা, এবং এই শেয়ারটার টার্গেট আমি না বলি, এই শেয়ারটার টার্গেট 20 টাকার কাছাকাছি হওয়া উচিত। কিন্তু এই 20 টাকাতে যাওয়ার ক্ষেত্রে প্রথম বাধাটাই হচ্ছে 13 টাকা। 13 টাকা ক্রস করুক এবং রিটেস্ট করতে আসুক, তারপরে আমরা এই শেয়ারটা নিয়ে তাকাবো। আমরা খুব গভীরভাবে শেয়ারটাকে পর্যবেক্ষণ করব যে কি করে। আমরা আগামী দিন কিছুতেই কিনবো না এই শেয়ারটা। এই লেভেলে এসে গত প্রায় 6-7 মাসে সে কয়েকবার এই 13 টাকা ভাঙার চেষ্টা করেছে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5-6বার ভাঙার চেষ্টা করেছে এই জায়গাটা, এবং এই জায়গাটা নিচের দিকে ভাঙার ক্ষেত্রে অনেকবার ট্রাই করার পর এই জায়গাটা ভেঙে গিয়েছিল 13 টাকা। সুতরাং এই 13 টাকা লেভেলটা খুবই বিপজ্জনক। এটা পার না করলে আমরা এন্ট্রি দিব না, পার করুক তারপরে আমরা টেকনিক্যাল পজিশন বুঝে সেটাতে এন্ট্রি দিব। একই ঘটনা কাছাকাছি ইটিএল এর ক্ষেত্রে হয়ে আছে। ইটিএল শেয়ারটা একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে, ওকে পার হতে দেন। ভলিউম ভালো পেয়েছে শেয়ারটা, ভালো ভলিউম হচ্ছে শেয়ারটাতে, ওকে পার হতে দেন। পার হওয়ার পরে আমরা এন্ট্রি দেব। সামনে নির্বাচন, খুব খুব অ্যাগ্রেসিভ কোনো ট্রেডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে উৎসাহিত করব না। এই দুটা শেয়ার, রানা নটোর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বারবার বলছিলাম যে শেয়ারটা কেনার জায়গাতে আছে, কিনতে হবে এই জায়গাতে শেয়ারটা। এটা একটা সাপোর্ট এরিয়া, 31 টাকার আশেপাশে। দেখেন ও এখানে সুন্দর করে মুভ দিয়েছে। যারা কিনেছেন শেয়ারটা তারা 35 টাকার আশেপাশে শেয়ারটা সেল দিতে ভুল করবেন না। শেয়ারটা একটা 10%-এর উপরে একটা গ্যাপ দিয়ে দিল ইনশাল্লাহ। তারপরে তারপরে এলএইচবি এই শেয়ারটা আমরা হোল্ড করছি। এই শেয়ারটা আমরা কিনেছিলাম হচ্ছে টেকনিক্যাল পজিশন বুঝে শেয়ারটা আমরা কিনেছিলাম। দেখেন এইটুকু জায়গা একটু খেয়াল করেন তো, আমাদের এইটুকু জায়গার মধ্যে সবুজ ক্যান্ডেল কয়টা আর লাল ক্যান্ডেল কয়টা, দেখেন কত চমৎকার। ও সেট আপ দিয়েই দেয় আমাদেরকে যে তুমি কিনো। এই যে আমাদের ট্রেন বার ফলোড বাই পিন বার, এই যে এখানে ট্রেন বার হওয়ার পরে দেখেন ও কিন্তু সিগনিফিকেন্টলি ডাউন হলো না শেয়ারটা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু পরিষ্কার করে দিই। এই যে আমাদের দুইটা বড় মুভ দিল, বড় মুভ দেওয়ার পরে, ওহো সরি, সময় দিন একটু আমাকে, এটাকে ডিলিট করে দিই। এই যে আমাদের একটা বড় মুভ দিয়েছে, এখানে মুভ দেওয়ার পরে এখানে যে কারেকশনের দিন ছিল, কারেকশনের দিনে প্রাইস খুব বেশি নিচে নামাতে পারেনি, এমনকি এই ক্যান্ডেলটার 50%-এর নিচেও নামাতে পারেনি। এটা একটা চমৎকার বুলিশ সিগন্যাল ছিল। আমরা এই শেয়ারটা এখানে কিনি নাই, আমরা শেয়ারটা আরও পরে কিনেছি। আমরা শেয়ারটা ঠিক এরকম জায়গাতে কিনেছি কনফার্ম হয়ে। আমাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলের গোড়া। যেদিনকে এই শেয়ারটা আমরা কিনছিলাম সেদিনকে বেক্স ফার্মার দিকে আমাদের নজর ছিল, মানে বেক্স ফার্মা এবং লাফার্স কোনটা আমরা কিনবো এটা নিয়ে আমরা দ্বিধার মধ্যে ছিলাম, যে কোনো একটা আমরা কিনবো এরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু বেক্স ফার্মা আমাদেরকে কাঙ্ক্ষিত মুখ দেয়নি সেদিনকে, সো বেক্স ফার্মা বাদ দিয়ে আমরা লাফার্সে ঢুকে গিয়েছি। এই দিনকে, একই দিন, সেম দিন ছিল এই দিনকে। ও যদি বেক্স ফার্মা যদি এই দিনকে ক্রস করতো এইটা, তাহলে আমরা বেক্স ফার্মাতে এন্ট্রি দিতাম আমাদের স্টপ লস এটাকে ধরে। বেক্স ফার্মা কিন্তু এখনো খারাপ হয়নি, বেক্স ফার্মাতে এন্ট্রি দেওয়ার পজিশনে কিন্তু এখনো আছে। ও এখনো নিজেকে খারাপ প্রমাণ করেনি। দেখেন ও নিচের দিকে নামছে না, এই ক্যান্ডেলটার গোড়ার নিচের দিকে নামছে না। এই ক্যান্ডেলটা নিচের দিকে নামলে পারে এই বেক্স ফার্মা শেষ হয়ে যায়। তো আমরা একটু সতর্ক এখন, সামনে নির্বাচন, এখন খুব অ্যাগ্রেসিভ আমরা হচ্ছি না, কিন্তু বেক্স ফার্মাও খারাপ হয়নি। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদেরকে লাফার্স লাভ দিয়ে গিয়েছে। কনফিডেন্স সিমেন্ট আমরা প্রফিট বুক করে নিয়েছি গতদিন। কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্টটাও সুন্দর। এইখানে, এখানে সে আগাচ্ছিল, উপর দিকে উঠছিল, সরি, ওই ও কনফিডেন্স সিমেন্ট সুন্দর। আমাদের এখানে একটা চমৎকার সে অ্যাকোমোডেশন হয়েছে।
এখানে একটা চমৎকার অ্যাকোমোডেশন হয়েছে, অ্যাকোমোডেশন হওয়ার পরে সে উপরের দিকে উঠে একটা রিটেস্টে আসছে। আমরা তাকায় তাকায় দেখছিলাম এবং আমরা ঠিক এই ক্যান্ডেলে এরকম জায়গাতে আমাদের এন্ট্রি ছিল, আমাদের স্টপ লস ছিল এরকম জায়গাতে। প্রত্যেকটা শেয়ার টেকনিক্যালি কেনা যায়। আমাদের 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 প্রফিট হয়ে গিয়েছে, আমরা প্রফিট লক করে নিয়েছি। তো যাই হোক, এগুলো সব ছিল। তারপরে কেডিএস, কেডিএস 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 শেয়ারটা আমরা তাকায় তাকায় দেখছি শেয়ারটা কি করা যায় আগামী দিন। শেয়ারটা যদি এই রেখা পার করতে পারে, সেটা কত, 43 টাকা 50 পয়সা, শেয়ারটা নিয়ে তখন আমরা ভাববো যে কিছু করা যায় কি না। আপাতত কিছু করছি না শেয়ারটা নিয়ে, জাস্ট দেখালাম। তারপরে পাওয়ার সেক্টরের মধ্যে বিপিপিএল, তার বিপিপিএল ভালো ডিভিডেন্ড দিয়েছে শেয়ারটা। ও চেষ্টা করছে এটাকে ব্রেক করার। ও যদি ব্রেক করে বিপিপিএল, জাস্ট আমরা কিনবো না এখন। 17 টাকা পার না হলে আমরা শেয়ারটা কিনবো না বিপিপিএল। 17 টাকা পার করতে পারলে শেয়ারটা উপরের দিকে যাওয়া যথেষ্ট জায়গা থাকে। ডোরিন পাওয়ারে একই ঘটনা হয়ে আছে। এগুলো আমাদের ওয়াচ লিস্টে আছে। ডোরিন পাওয়ারের ক্ষেত্রে 32 টাকা পার করলে পরে আমরা এন্ট্রি দিব, আপাতত না, ও এখানে আছে, থাকুক, এটা আমরা দেখছি না। তো মোটামুটি আর কি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। খুব সাবধানে ট্রেড করেন। সামনে নির্বাচন, মার্কেট নিয়ে একটু আলোচনা না করলেই না। ডিএসসিএক্স, ভাই মার্কেট 5,300 পার করতে পারার কথা না। মার্কেট যদি 5,300 পার করতে পারে, সেটা আমি বড়ই আমি অবাক হব যে 5,300 পার করে গেল মার্কেট এক টানে। এটা প্রায় অসম্ভব। একদমই অসম্ভব বলবো না, প্রায় অসম্ভব যে মার্কেট এটা পার করে উপরের দিকে উঠবে। আমি মানে 20% সম্ভাবনা আছে মার্কেট 53 ব্রেক করে উপরের দিকে উঠবে। তার মানে মার্কেট কারেকশানে যাচ্ছে। ট্রেন্ড লাইন থেকে মার্কেট অনেকখানি উপরে, মার্কেটের মোমেন্টামও কমে গিয়েছে। সব কিছু মিলায় এখানে হয়তো মার্কেট 2-3 দিন ছোট ছোট ক্যান্ডেল দিবে, বের হওয়ার সুযোগ দিবে। আপনারা আপনাদের পোর্টফোলিওগুলোকে গুছাই নিন। পোর্টফোলিওতে যে শেয়ারগুলোতে লাভে আছেন, সেই লাভগুলো আসতেই লক করে নিন। নতুন করে কোনো শেয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে দুইবার ভাবেন যে কোথায় এন্ট্রি দিচ্ছেন। মার্কেট তো কঠিন বাধার মুখে পড়েছে। আমি বারবারই দেখাই দিয়েছি যে ফিবোনাকি 618, তারপরে একটা একটা ডবল টপের নেক লাইনে আছে, এখানে ডবল টপের নেক লাইনে আছে এখানে, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। সব কিছু মিলায় এই জায়গাতে এন্ট্রি না দেওয়াই ভালো এখন মার্কেটের বিচারে কোনো শেয়ারে। তারপরে যদি আপনারা দিতে চান, কন্ডিশন বুঝে আপনারা দিতে পারেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।